বঙ্গচক্ষুর আজকের এপিসোড শুরু করার আগে একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেখে নিই, চলুন। আমরা একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেখলাম। কি দেখলাম? আজ দিলীপ ঘোষের জন্মদিন পালন হলো কোথায়? বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘরে, অর্থাৎ পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারীর যে ঘর, সেই ঘরে বিজেপির পশ্চিমবঙ্গ ইউনিটের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের জন্মদিন পালন হলো। শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপির অন্যান্য বিধায়কদের সাথে সাথে সেখানে ছিলেন অগ্নিমিত্রা পাল, যার হাতে এখন বিজেপি মহিলা মোর্চার দায়িত্ব। কিছুদিন আগে আমরা ফিরে যাই, কি দেখছি? সেই পরিস্থিতিতে দেখছি বিজেপিতে শুভেন্দু গোষ্ঠী, সুকান্ত গোষ্ঠী এবং দিলীপ ঘোষ। বকলমে বলা চলে শুভেন্দু এবং সুকান্ত গোষ্ঠী এক হয়ে দিলীপ গোষ্ঠীর বিরুদ্ধে লাগাতার আক্রমণ নাম না করেই চলছিল। বিজেপির মধ্যে ফাটল চওড়া হয়েছিল দিলীপের গোষ্ঠী আর শুভেন্দু সুকান্তর গোষ্ঠী। কি এমন ঘটল যে এই মুহূর্তে দিলীপ আর শুভেন্দু এক হয়ে গেল? তার পিছনে রয়েছে ছোট্ট একটি রহস্য। 3-4 দিন আগেই কংগ্রেস হাইকমান্ড এবং কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব অধীরকে প্রাক্তন রাজ্য সভাপতি ঘোষণা করেছে। অর্থাৎ কংগ্রেসের রাজ্য সভাপতি হিসাবে অধীর রঞ্জন চৌধুরী যে কাজ করছিলেন, সেখান থেকে অধীরকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তাকে বলা হয়েছে যে যতদিন পর্যন্ত নতুন সভাপতি না আসছে ততদিন পর্যন্ত জাস্ট দায়িত্বটা সামলানোর জন্য। অধীর চৌধুরী এতে বেজায় চটেছেন। রাহুল গান্ধীর কাছে সময় চেয়েছিলেন কথা বলবার জন্য, রাহুল গান্ধীর সময় দেননি। সোনিয়া গান্ধীর সঙ্গে কথা বলে তিনি তার মনের দুঃখ, রাগ, ক্ষোভ জানিয়েছেন। তার সাথে সাথে মল্লিকার্জুন খাড়গে সম্পর্কে তিনি তার উষ্মা প্রকাশ করে দিয়েছেন। এইরকম একটা পরিস্থিতিতে কংগ্রেসে অধীর থাকবে কিনা সেটা সব থেকে বড় প্রশ্ন। অধীর রঞ্জন চৌধুরী এই মুহূর্তে চাইছেন সেটা সবাই আমরা আন্দাজ করতে পারছি, যে কংগ্রেসের যে ঘোষিত লাইন, ইন্ডিয়া জোটের যে ঘোষিত লাইন, সেই লাইনের বাইরে গিয়ে কথাবার্তা বলা, যাতে দল বিরোধী কার্যকলাপের জন্য কংগ্রেস তাকে দল থেকে বের করে দেয়। ফলে তিনি কংগ্রেস ছাড়ছেন, এই তকমা তার গায়ে সাটা যাবে না, আবার কংগ্রেসও তাকে বের করে দেবে। বিজেপির নেতা নেত্রীদের সঙ্গে অধীরের একটি ভালো সম্পর্ক বরাবরই রয়েছে। তলায় তলায় সেটিং এর কথাও কেউ কেউ বলছেন। এবং যদি অধীরের কার্যকলাপ বা বিজেপি নেতা নেত্রীদের সঙ্গে অধীরের যে সখ্যতা সেটা আমরা খেয়াল করি বা দেখি, তাহলে এই যে অভিযোগ সেটিকে খুব একটা মিথ্যা বলে মনে হবে না। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের অধীরের প্রাক্তন এক সহকর্মী কৌস্তব বাগচি তো আজ সরাসরি বলেই ফেললেন যে কংগ্রেসের থেকে মমতার বিরোধিতা করা যাবে না, সুতরাং বিজেপিতে আসো, এসে মমতার বিরোধিতা করো। তার কারণ কংগ্রেস নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়কে চটাতে চায় না। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে আমরা 13-14 বছর পিছনে চলে যাই। 2011 সালের বিধানসভা ভোট, কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের জোট। সেই জোটের পরিস্থিতি যখন তৈরি হচ্ছে, এই অধীর রঞ্জন চৌধুরী কিন্তু বারবার বাগড়া দিচ্ছিলেন যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট করা যাবে না, আসন সমঝোতা নিয়েও বেশ বারবার বাগড়া দিচ্ছিলেন। তখন মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রণব মুখোপাধ্যায়ের বৈঠকের পরে প্রণব মুখোপাধ্যায়ের বাসভবন থেকে ডিক্লেয়ার করা হয় যে 2011 বিধানসভা ভোটে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস যৌথভাবে লড়বে। সেদিনও অধীর চৌধুরী কিন্তু খুব একটা সন্তুষ্ট হতে পারেননি। তার কারণ মমতা বিরোধিতা তার বরাবরের পছন্দের লাইন। সেই লাইন তিনি 2016 পরে যখন সিপিএম আর কংগ্রেসের জোট হলো, সেই জোটের মাধ্যমে খুঁজে পেয়েছিলেন। অধীর চৌধুরী একবারও ভাবলেন না যে অতীতে কংগ্রেস পরিবারের সদস্যদের রক্ত নিয়ে হোলি খেলে সিপিএম ক্ষমতায় এসেছিল, দীর্ঘদিন ক্ষমতায় ছিল। 21শে জুলাই যেই সভা তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় এখনো করে আসছে, সেই আন্দোলন কিন্তু কংগ্রেসের পতাকা হাতে নিয়েই হয়েছিল। ফলে 21শে জুলাইয়ের যে 14 জন শহীদ, সেই 14 জন শহীদ কংগ্রেসটাই করতো, তখন কিন্তু তৃণমূল কংগ্রেস দল তৈরি হয়নি। ফলে কোথাও কি অধীর চৌধুরী কংগ্রেস কর্মীদের যে বলিদান সিপিএম এর বিরুদ্ধে লড়াইয়ে, সেই বলিদানকে অস্বীকার করেছেন, অসম্মান করেছেন। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তার রাগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তার বিরোধিতা। দল এবং দলের স্বার্থের ঊর্ধ্বে গিয়ে অধীর চৌধুরীর কাছে নিজের ইগোটাই বড় হয়েছে। এইরকম পরিস্থিতিতে যখন তিনি তীব্র মমতা বিরোধিতার পথে হাঁটছেন, সেই জায়গায় দাঁড়িয়ে কংগ্রেস কেন্দ্রীয় নেতৃত্ব তার প্রতি অসন্তুষ্ট হয়েছেন। সে কথা কংগ্রেস নেতৃত্ব খোলাখুলি বলেছেন। ফলে সুযোগ পেয়ে গিয়ে অধীর চৌধুরী এই সুযোগে
কংগ্রেসের ঘোষিত লাইনের বাইরে গিয়ে নানান কার্যকলাপ করছেন এবং মন্তব্য করছেন। অচিরেই হয়তো কংগ্রেস এই মন্তব্যের জন্য অধীর চৌধুরীকে শোকজ বা বরখাস্ত করবে এবং তাতেই অধীরের মনস্কামনা পূর্ণ হবে। দল থেকে বিতাড়িত হলে তার কাছে বিজেপির রাস্তা খোলা। বিজেপির রাস্তা খোলা হলে কি হবে? তিনি বিজেপিতে জয়েন করতে পারবেন। কৌস্তব বাগচি অলরেডি বলেই দিয়েছেন তিনি বিজেপিতে আসুন। এই মুহূর্তে বিজেপির পশ্চিমবঙ্গে নেতা ক্রাইসিস, সভাপতি পদে কে বসবে সেই নিয়ে বিশাল বাকবিতণ্ডা। এই মোমেন্টে দাঁড়িয়ে অধীর চৌধুরী যদি বিজেপি জয়েন করে, তার যে মমতা বিরোধিতার লাইন, তার যে তীব্র মমতা বিরোধিতা, তিনি কিন্তু সহজেই বিজেপির পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি পদের দাবিদার হয়ে যেতে পারেন। ফলে সিঁদুরে মেঘ দেখছে শুভেন্দু, সিঁদুরে মেঘ দেখছে দিলীপ ঘোষ। তারা কি এই অধীর চৌধুরীর বিজেপি জয়েনের ভয়েই কি এক হয়ে এসে দিলীপ ঘোষের জন্মদিনে কেক কাটলেন? অগ্নিমিত্রা পাল, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, যারা একে অপরের বিরুদ্ধে বিভিন্ন সময় কথা বলেছেন, নিজেদের গোষ্ঠী তৈরিতে ব্যস্ত ছিলেন, তারা আজকে এক হয়েছেন, এক হয়ে কেক কেটে জন্মদিন সেলিব্রেট করছেন। এই মোমেন্টে দাঁড়িয়ে অধীর চৌধুরী যদি বিজেপিতে গিয়ে রাজ্য সভাপতি হয়, তাহলে এই তিনজনেরই যে মনস্কামনা যে বিজেপির রাজ্য সভাপতি হওয়া, সেটি সফল হবে না। ঠিক এই কারণের জন্যই কি আজকে শুভেন্দু, দিলীপ, অগ্নিমিত্রা পালরা এক হয়ে কেক কাটলেন? কেক কাটা তো একটা মুখোশ। আসল কি আলোচনা হলো? অধীরকে দলে নেয়া না অধীরকে আটকানো, বা যদি অধীর দলে আসে তাহলে তাদের ইন্টারনাল পলিটিক্সের গেম কিরকম হবে? একেই বিজেপি বিভিন্নভাবে বিভক্ত নিজেদের মধ্যে, সেই জায়গায় দাঁড়িয়ে যদি অধীর বিজেপি জয়েন করে তাহলে আবার একটা গোষ্ঠী। অলরেডি কংগ্রেসের বিভিন্ন নেতানেত্রী অতীতে বিজেপি জয়েন করেছেন, তারাও কিন্তু চাইছেন যদি অধীর জয়েন করে তাহলে তারা তাদের পুরনো ইকুয়েশন অনুযায়ী কাজ করতে পারবেন। ফলে তাদের আদি বিজেপি বা তৃণমূল থেকে যাওয়া নেতা নেত্রীদের আন্ডারে কাজ করতে হবে না। সুতরাং তারাও নিজেরা একটি দল পাকিয়ে, ঘোট পাকিয়ে নিজেদের কথা বলতে পারবেন। আবার তৃণমূল থেকে যাওয়া লোকজন শুভেন্দু অধিকারীর নামক ছাতার তলায় রয়েছে, আর আদি বিজেপিরা রয়েছে দিলীপ ঘোষ নামক ছাতার তলায়। সুকান্ত মজুমদার ধীরে ধীরে হারিয়েই যাচ্ছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপির মধ্যেকার পলিটিক্স কিন্তু বেশ ইন্টারেস্টিং হয়ে উঠেছে। এখন দেখার অধীর কবে বিজেপি জয়েন করেন। বিজেপি তিনি জয়েন করবেন এ কথা প্রায় সত্যি আমরা ধরে নিতেই পারি, তার কারণ তার কাছে আর কোনো গতি নেই। কংগ্রেস হাইকমান্ডের কথা শুনে চলতে অধীর চৌধুরী চান না। অধীর চৌধুরী নিজের ইগোটাকে বড় করে দেখতে চান। অধীর চৌধুরীর কাছে বিজেপি বিরোধিতার থেকেও আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা। মমতা বন্দ্যোপাধ্যায় তাকে হারিয়ে দিয়েছেন। তিনি ভেবেছিলেন যে মুর্শিদাবাদের বেতাজ বাদশা তিনি, বহরমপুরে তাকে কেউ হারাতেই পারবে না। তিনি তো বলেই দিয়েছিলেন যে বহরমপুরে যদি তাকে কেউ হারায়, তৃণমূল যদি তাকে হারিয়ে দেয়, তাহলে তিনি বাদাম বেচবেন। তিনি হেরেছেন। ভোটের আগে আমরা প্রায় সকলেই দেখেছি অধীর চৌধুরী কিন্তু তলায় তলায় সকলকে বলেছিলেন যে যদি কংগ্রেসকে পছন্দ না হয়, যদি সিপিএমকে পছন্দ না হয়, বা যেখানে কংগ্রেস সিপিএম এর জেতার সম্ভাবনা নেই সেখানে গিয়ে বিজেপিকে ভোট দিয়ে তৃণমূলকে হারাও। অর্থাৎ তার কাছে বিজেপি জিতলো কি হারলো সেটি বড় কথা নয়, কংগ্রেস সিপিএম জিতলো কি হারলো সেটি বড় কথা নয়, তৃণমূলকে হারাতে হবে। এই যার ঘোষিত লাইন, সেই লাইন তো অবশ্যই ইন্ডিয়া জোটের পরিপন্থী। ফলে অধীর চৌধুরী নিজের ইগো স্যাটিসফাই করার জন্য বিজেপি জয়েন করবেন। আর বিজেপি জয়েন করলেই বিজেপির মধ্যেকার খেলা জমে ক্ষীর। দুভাগে বিভক্ত বিজেপি আগামী দিনে 3 ভাগে বিভক্ত হতে চলেছে। যারা বাংলা ভাগ করার স্বপ্ন দেখছে, যারা অন্যের দল ভাঙিয়ে নিজেদের দল ভারী করার স্বপ্ন দেখছে, তাদের দল যে কিভাবে ভাঙছে সেটি বিজেপি নেতাকর্মীরা হয়তো অনুধাবন করতে পারছেন না, কিন্তু নিচু তলার যারা বিজেপির সাধারণ কর্মী আছে তারা বেশ ভালোই বুঝতে পারছে। ফলে তারা ধীরে ধীরে বিমর্ষ হয়ে পড়ছে, হতাশাগ্রস্ত হয়ে পড়ছে। ভোট মিটতেই বিজেপি কর্মীদের আর খুঁজে পাওয়া যাচ্ছে। দর্শক বন্ধুরা, আপনাদের কি মনে হয় অধীর চৌধুরীর ভবিষ্যৎ কি? অধীর চৌধুরীর ভবিষ্যৎ কি বিজেপি? এবং বিজেপিতে গেলে তিনি কি বিজেপির রাজ্য সভাপতি হবেন? কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।